বাট উইল ওভারকাম। আমরা একমাত্র কোম্পানি যারা নিজেরা সাবসিডাইজ করেছি, ওরা শুধুমাত্র প্যাটার্নজনিত কারণে, যেহেতু একটা ডিসকাউন্ট আমরা বাইকে দিয়েছি, অন্য কোনো আইটেমে দেই নেই, শুধু একটা প্যাটার্নের জন্য এই নামের মধ্যে আমার নামটাকে ঢুকিয়ে দেওয়া আছে, এবং দ্যাটস ক্রিয়েট এ প্রবলেম। কারণ বাকিরা ইনভেস্টমেন্ট ছাড়া বিজনেসে আসছে। আমার জানার মধ্যে যদি 60টা লিস্টেড কোম্পানি থাকে, তার মেজরিটি অংশ কোনো ইনভেস্টমেন্ট ছাড়া রয়েছে। তো আমরা তো তা করিনি। আমরা তো ডিসেম্বর থেকে বিজ্ঞাপন শুরু করেছিলাম, তখন তো আমি লঞ্চই করি। আমরা হাইয়েস্ট ইনভেস্টমেন্ট নিয়ে এই বিজনেসে নেমেছিলাম। আমার জানার মধ্যে যতগুলো ই কমার্স আছে তাদের থেকে সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট আমাদের। তাহলে আমাদের তো সাফার করার কথা না। এটা 4টা ক্যাম্পেইন আমরা সুস্থভাবে ডেলিভারি দিয়েছি, সাবসিডাইজ নিজেরা করেছি, এবং একটা ক্যাম্পেইন ডেলিভারি না দিয়ে আরেকটা সেকেন্ড ক্যাম্পেইন দিই নাই। তার মানে কি আমি পাবলিক ফান্ড ধরি নাই? এই ডাটা তো সবার কাছে থাকার কথা ছিল। যেহেতু আমরা ডিসকাউন্ট দিয়েছি, তো ধরেই নেওয়া হয়েছে আমরা অন্য ই কমার্সের মতো। এই টাকা দেওয়ার ক্যাপাসিটি আমাদের আছে। যেহেতু হঠাৎ করে একটা নতুন সিস্টেমের সাথে অ্যাডপ্ট করতে হচ্ছে, অ্যাডাপ্টিভিটি যে কোনো অ্যাডাপ্টিভিটিতে একটু সময় লাগে। আমরা আশা করতেছি জানুয়ারির আগেই এগুলো সব সলভ করতে পারবো। সোর্সিংয়ে ফান্ডগুলো আমরা অ্যারেঞ্জ করতেছি, যেমন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট আমরা নিজেরাই অ্যারেঞ্জ করতেছি। যেহেতু ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটের সাপোর্ট পাচ্ছি না, সোর্সিংয়ে যখন ফান্ডিং জোগাড় করতে হয়, দ্যাটস টেকস লিটল টাইম। আমরা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট সাপোর্ট পেতে ওটা অনেকে সলভ করে ফেলতে পারি, কিন্তু সেই সাপোর্ট আমরা পাচ্ছি না। লোন সোর্সিংয়ের জন্য একটু সময় বেশি লাগতেছে, বাট আমরা আশা করতেছি জানুয়ারির মধ্যে ডেফিনেটলি যে সময় আমি বলেছি কংগ্রেসের কাছে, সেই সময়ের মধ্যে এগুলো আমরা সলভ করে ফেলতে পারবো। এটা অ্যাড করা যেতে পারে যে টাকাটা গেটওয়েতে আটকানো আছে, তাই যদি হবে তাহলে 4টা ক্যাম্পেইন তো সুস্থভাবে ডেলিভারি দিতে পারার কথা না। তাহলে তো আমাকে আরেকটা ক্যাম্পেইনের উপর ডিপেন্ড করে থাকতে তো হলো। প্রত্যেকবারই আমরা কিন্তু সবসময় ডেলিভারি কমপ্লিট না করে আরেকটা ক্যাম্পেইনেই যাইনি। তো হঠাৎ এটা কেন সৃষ্টি করলো? ব্যাংক কেন সাপোর্ট দিচ্ছে না? কিসের সাবস্ক্রিপশন তাদের? এই জিনিসটা তো আপনাদেরকে ব্যাংকে জিজ্ঞেস করতে হবে। আমি আপনাকে কি বলেছে? আপনাকে নিশ্চয়ই একটা উত্তর দিয়েছে। সরাসরি তো ব্যাংক এইভাবে বলতে পারে না। সবসময় বলে যে কন্ট্রোভার্সি, এই মুহূর্তে সাপোর্ট দিতে পারতেছি না, আপনাদের নামে অবজেকশন আছে। অবজেকশনটা কোথায় আমি জানি না। আমি বাংলাদেশ ব্যাংকে কথা বলেছি, ইনফ্যাক্ট গতকালকেও কথা বলেছি। তাদের সাইড থেকে তারা বলতেছে না আমরা কিছু বলিনি। আমি আরো অনেকগুলো ডিপার্টমেন্টে কথা বলেছি, কেউই কিছুই বলেনি। তো ব্যাংক নিজে থেকে কন্ট্রোভার্সির জন্য হয়তো ভয় পাচ্ছে, কিন্তু স্পেসিফিকলি কোথাও থেকে ব্যাংকে কোনো নির্দেশনা নাই যে আমার আলেশা মার্ক ছাড়া বাকি কোম্পানি লোন পাবে না, এরকম একটু কোনো সুযোগ পাওয়ার কথা না। এটা কি আপনি মনে করেন যে এই যে অনলাইন অরেঞ্জ, তারপরে ইভ্যালি সহ আরো যেগুলি অনলাইন ব্যবসার বিরুদ্ধে যে সমস্ত কাজ কারবার হয়েছে, এবং আরো ছোট ছোট অনেকগুলি অনলাইনের বিরুদ্ধে এরকম অভিযোগ আছে, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, অনেক কিছু করা হয়েছে, তো সেক্ষেত্রে আপনার ভিতরে কি বাংলাদেশ ব্যাংক ওই সন্দেহটা ঢুকেছে বলে জানিয়েছেন নাকি? আমি ব্যাপারটা জানি না। প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশে বরাবরই অনেক আইন আছে, এগুলোকে প্রোটেক্ট করার জন্য আইন ছিল, কিন্তু আইনগুলো কখনো ইমপ্লিমেন্ট হয় না। আইনে হচ্ছে আপনি পাবলিক ফান্ড মিস ইউজ করতে পারেন না, পাবলিক ফান্ড এভাবে ইউজই করতে পারেন না। পাবলিক ফান্ডের জন্য আপনাকে স্পেসিফিকলি আপনি একটা ব্যাংক তো পাবলিক ফান্ডের উপর ডিপেন্ডেন্ট, কিন্তু বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিয়েই কিন্তু তারা পাবলিক ফান্ড ইউজ করে। অনেকগুলো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট আছে তারা পাবলিক ফান্ড ইউজ করতে পারে। একটা প্রাইভেট কোম্পানি উইদাউট অনুমোদন, প্রপার পারমিশন, তারা পাবলিক ফান্ড ইউজ করতে পারে। সেটার ইস্যু তো ছিল। ইভেন প্রতিযোগিতা আইন ছিল বাংলাদেশে। প্রতিযোগিতা আইনে একজন 10 টাকা ডিসকাউন্ট দেবে, আরেকজন 20 টাকা দেবে, আরেকজন 50 টাকা দেবে ডিসকাউন্ট। তো এইটার তো একটা লিমিট থাকা উচিত। প্রতিযোগিতা আইনটা যদি তখন ইমপ্লিমেন্ট হইতো, বা পাবলিক ফান্ড মিসইউজ হচ্ছে এই ইনফরমেশনসটার উপরে বেস করে যদি তখনই ইনিশিয়েটিভ নেওয়া হতো, তাহলে ই কমার্সের তো অ্যাকচুয়ালি আলাদাভাবে এসএবির কিছু নাই। এটাও একটা ব্যবসা, অন্যান্য বিজনেসের ক্ষেত্রে সেম জিনিস প্রযোজ্য। আমি একটা কথার কথা, অনেক কনজিউমার আইটেম বিক্রি করতেছে, একজন জুস বিক্রি করতেছে হয়তো 100 টাকা, আরেকজন বিক্রি করতেছে 90 টাকা, আরেকজন হয়তো 85 টাকা। সেটার মধ্যে একটা ব্যালেন্স প্রসেস আছে, কিন্তু একজন 200 টাকা, একজন 50 টাকায় কিন্তু এটা কিন্তু হবে না। এটা প্রতিযোগিতা আইন আছে, কনজিউমার্স রাইটস এর আন্ডারেও অনেক কিছু করে। আপনি মানুষকে প্রলোভন দেবেন, বিজ্ঞাপন। সেদিন আমি শুনলাম একজন বলে বিজ্ঞাপন চটকদার হওয়া যায়। বিজ্ঞাপন তো চটকদারই হওয়ার কথা, তাহলে সেটা কিসের বিজ্ঞাপন যদি চটকদারই না হয়? তো শেয়ার মার্কেটেরও তো বিজ্ঞাপন হয়, কিন্তু ওখানে লেখা থাকে যে সংবিধিবদ্ধ সতর্কীকরণ লেখা থাকে। ইভেন আপনি সিগারেট খেতেছেন, আপনি জানেন এটা ক্ষতিকারক, সংবিধিবদ্ধ সতর্কীকরণ আছে, কিন্তু সেটার জন্য সেটাকে ব্যান করে দেয় নাই।
সেখানে কিছু গাইডলাইন থাকে। তো যদি এই ধরনের করা হইতো, ওই সংবিধানের সচেতন দেওয়া যেত। তো বাইরের অনেক দেশে এই ধরনের কোনো রিস্ক প্যাটার্ন যখন থাকে, গভর্নমেন্ট থেকে সচেতন দেওয়া হয় জনগণকে যে এটার মধ্যে এই রিস্ক ফ্যাক্টর আছে। মিউচুয়াল ইনভেস্টমেন্ট করতে যাবে, রিস্ক ফ্যাক্টর আছে, আপনাকে জানানো হয় যে রিস্ক ফ্যাক্টরটা কোথায় কতখানি। তো সেই ধরনের কিছু করাই যেত সব। কিন্তু বিজনেসে এই ধরনের অ্যারেস্ট করা কোনো সমাধান না। বিজনেস ইজ নট এ ক্রাইম। আচ্ছা, কিন্তু বিজনেসের প্যাটার্নে যদি কোনো প্রবলেম থাকে সেটাকে ডিসকাস সবসময়ই করা যায়। এখানে পাবলিক স্বার্থ বা কনজিউমার রাইটস এর ব্যাপার আছে, তাদের স্বাস্থ্য সংশ্লিষ্ট ব্যাপার আছে, তাদের ইন্সপেক্টর আছে, সেগুলো নিয়ে নেগোশিয়েট করা যায়। কিন্তু অনেক প্রতিষ্ঠান একটা লম্বা সময় এ ধরনের চলেছে যে বিজনেস ডেভেলপমেন্টের জন্য আপনি সাবসিডাইজ করতে পারেন, কিন্তু আনলিমিটেড তো না। অনেক বড় গ্রুপ করে, তাদের ফাইন্যান্সিয়াল সাপোর্ট থাকে, ব্যাকআপ থাকে, তারা করে না তা কিন্তু ডেভেলপমেন্টে মার্কেট ক্যাপচার করার জন্য অনেকেই করে। অনেক প্রতিষ্ঠান আছে কন্টিনিউ মার্জার করে করে ছোট কোম্পানিগুলোকে গ্র্যাব করে ফেলে। সারা পৃথিবীতে এইটা আছে। কিন্তু তার মানে এই না যে সেটা কোনো আইন নাই। আইন কিন্তু প্রত্যেকটার এগেনস্টে ছিল, কিন্তু সেই আইনগুলো ইমপ্লিমেন্ট না করে হঠাৎ করে যে এসওপি সিস্টেমটা করা হয়েছে, এতে বাংলাদেশের ই কমার্স কতখানি সার্ভাইভ করবে আমার ডাউট আছে। এই সিস্টেমে সার্ভাইভ করতে পারবে না। আচ্ছা, এখন এই যে প্রবলেমটা সৃষ্টি হয়েছে, এটা আপনি কিভাবে সলিউশন করবেন? এটা আপনার সিদ্ধান্তটা কি? আমরা তো বললামই যে আমাদের প্রশ্ন যাবো ভাইয়া। তারপরে আমি বলি আসলে আমি আপনাকে এর আগে আমি আসিনি, কোনোদিন আপনার ইন্টারভিউ নেইনি, আমাদের টেলিভিশন অ্যাড চলেছে সেটাই বলছি। এবং আমি প্রথমে আপনাকে জানতে চাচ্ছি যে বর্তমান সিচুয়েশনে আপনি কেমন আছেন? বর্তমান সিচুয়েশন অবশ্যই মানসিকভাবে অনেক প্রেশারে আছে, সামগ্রিকভাবেই অনেক ধরনের প্রেশার তৈরি হয়ে যাচ্ছে। আলেশা হোল্ডিংসের আন্ডারে প্রায় 24টা কোম্পানি, আলেশা হোল্ডিংস সব 25টা। তো আমাদের শুধু আলেশা মার্টটা আমরা জানুয়ারিতে লঞ্চ করেছিলাম, বাকি কোম্পানিগুলো অনেক বড়। আমাদের অনেকগুলো অপারেশনাল কোম্পানি আছে, তার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে আলেশা অ্যাগ্রো লিমিটেড, আলেশা ইঞ্জিনিয়ারিং লিমিটেড, আলেশা টেক লিমিটেড, আলেশা সলিউশনস লিমিটেড, আলেশা ফার্মেসি আছে, আলেশা রাইডও লঞ্চিং পর্যায়ে চলে আসছে, যে কোনো সময় লঞ্চ করবো। সো ইটস এ গ্রুপ। আলেশা মার্ট সবগুলো কোম্পানির মধ্যে একটা কনসার্ন, যেটার বয়স সবচেয়ে কম, যেটা মাত্র জানুয়ারিতে 10 মাস হলো লঞ্চ হয়েছে। এই গ্রুপের ব্যানারে আমাদের মার্কেট রেপুটেশন সবসময় হাইস্ট লেভেলে ছিল। নতুন এসওপি হঠাৎ করে চাপিয়ে দেওয়াতে যে কোনো জিনিসই নতুন আইন কারণে অ্যাডাপ্ট করতে কিছুটা সময় লাগে। এই মুহূর্তে সেই অ্যাডাপ্টেশন প্রসেসটাতেই কিছু সময় লাগতেছে। আমরা অন্য কোম্পানির মতো বলতে পারতেছি না যে অ্যাস্ট্রো অ্যাকাউন্টের টাকা আটকানোর জন্যই আমরা সত্যি বিপদে পড়েছি। মেইন বিপদটা যেটা হয়েছে কন্ট্রোভার্সি, অতিরিক্ত কন্ট্রোভার্সিতে যেটা হয়েছে আমাদের ব্যাংকিং সাপোর্টটা জিরো হয়ে গেছে। আলেশা মার্টের সাপোর্টের জন্য না, তারপর অন্য কনসার্নগুলো সেম কোম্পানি যেহেতু নাম, একই গ্রুপের ব্যানারে সবগুলোর নামের সাথে আলেশা আছে। তো ব্যাংকিং সাপোর্টটা জিরো হতে সবচেয়ে বেশি সাপোর্ট করছে। আমি লাস্ট কনফারেন্সে বলেছিলাম যে আমরা সাবসিডাইজ করি ওন সোর্সে, ওন ফান্ডিং। আমরা কখনোই পাবলিক ফান্ড ডিপেন্ডেন্ট ছিলাম না। সেটার এক্সাম্পল আপনারা নিজেরাই পেতে পারেন। আমরা ফার্স্ট ক্যাম্পেইন যখন দিয়েছি তার 6 ঘন্টা পরে থেকে আমি ডেলিভারি শুরু করেছি। আমরা সেকেন্ড ক্যাম্পেইন তখন দেই নাই। তো ফার্স্ট ক্যাম্পেইন যদি পুরোটাই যদি 3-4 দিনের মধ্যে আমরা ডেলিভারি দিয়ে থাকি, এবং পুরো ফেব্রুয়ারি মাসে আমরা কোনো ক্যাম্পেইন দিয়েছিলাম, দিয়ে চুপ করে বসেছিলাম দেখি রেসপন্স কী আসে। কাস্টমারদের বিহেভিয়ার চেঞ্জ করে দিয়েছিল কিছু কিছু ই কমার্স। তো আমরা যদি পাবলিক ফান্ড ডিপেন্ডেন্ট হতাম তাহলে তো সেকেন্ড ক্যাম্পেইন না দিয়ে, সেকেন্ড ক্যাম্পেইনের টাকা হাতে না নিয়ে তো ফার্স্ট ক্যাম্পেইনের ডেলিভারি আমরা দিতে পারতাম না। আমরা টোটাল ক্যাম্পেইন দিয়েছি 5টা। তো আমাদের পলিসিগতভাবে ছিল বিজনেস ডেভেলপমেন্টে আমরা 6টা ক্যাম্পেইন দেব, যার জন্য যেহেতু আমাদের লিমিটেড ক্যাম্পেইন যাবে, আমরা এই ক্যাম্পেইনে কোনো নাম দিয়েছিলাম না। ক্যাম্পেইনের নাম দেওয়ার পিছনে একটা কারণ ছিল, আমরা যদি কোনো একটা নাম দিই মানুষ সেই নামটাই খুঁজবে। আমি সেই হ্যাবিচুয়েশনটা তৈরি করতে চাইনি বলে আমাদের কোনো ক্যাম্পেইনের কোনো নাম নেই। আমাদের ক্ষেত্রে দেখবেন ক্যাম্পেইন 1, ক্যাম্পেইন 2 এইভাবে 5টা গিয়ে আছে, এবং
আমাদের টার্গেট ছিল এই বছরের টোটাল 6টা ক্যাম্পেইন দেবো, সো এই পরিমাণ টাকা আমাদের সাবসিডাইজেশন হবে, আমাদের ক্যাশ ফর্মে হয়তো চলে যাবে, বাট আদার্স ফর্মে আমাদের এটার অ্যাসেট ভ্যালু চলে আসবে অনেক বেশি। তো দ্যাট ওয়াজ এ বিজনেস পলিসি। তো সব কিছু দেখতে একই রকম হলে সবাই একই রকম হয় না। কত টাকা সাবসিডাইজ করেছি, কী করেছি, এটা কিন্তু লাস্ট কনফারেন্সে প্রেস কনফারেন্সে আমি বলেছিলাম এবং অ্যামাউন্ট সহ মেনশন করে দিয়েছিলাম এবং সেটার স্টেটমেন্ট সহ সবাইকে আমি দিয়ে দিয়েছিলাম। আমাদের ট্যাক্স থেকে শুরু করে, ভ্যাট থেকে শুরু করে এভরি ইস্যুজে আমি লাস্ট কনফারেন্সে বলেছিলাম। তো 4টা ক্যাম্পেইনে তো আমাদের কোনো ডিস্টার্ব হয়। 4টা ক্যাম্পেইনে আমরা যে কমিটমেন্ট দিয়েছি, পুরো বাংলাদেশে একটা কাস্টমার আপনি খুঁজে বের করতে পারবেন না যাদের একদিন ডিলে ডেলিভারি রেকর্ড আছে। দ্য হাইয়েস্ট রেপুটেশন অ্যাবাউট দ্যাট ডেলিভারি টাইম ফ্রেম ঠিক রাখে। 5th ক্যাম্পেইনের পরে যেটা হলো, করোনাকালীন সময় একটা বড় লকডাউন দিয়েছে। তো লকডাউনের সময় ঈদের আগে গভর্নমেন্ট 5 দিন রিল্যাক্স দিয়েছে। এই 5 দিন আমরা কিন্তু হাইয়েস্ট ডেলিভারি অ্যাচিভ করেছি। 5 দিন আমরা 19,000 ডেলিভারি দিয়েছি, ডে নাইট ওভারনাইট করে দিয়েছি। কারণ ঈদের সময় মানুষের একটা এক্সপেকটেশন থাকে। ঈদের পরবর্তীতে আমরা 14 দিন টানা ডেলিভারি দিয়েছি। তো সাডেনলি এসওপি ইস্যু হতে যেটা হচ্ছে উইদাউট নোটিশ, তো আমাদেরকে যদি বলা হইতো যে নতুন আইন আসতেছে বা এই আইনটা অ্যাপ্লিকেবল উইদিন 2 মান্থ, কিন্তু আইনটা তারা তৈরি করেছে 5ই জুলাই এবং অ্যাপ্লিকেবল ফ্রম 5ই জুলাই। তো একটা আইন করলো তো সেটাতে অ্যাডাপ্টেবিলিটিতে সময় লাগে, আমাদেরকে সেই অ্যাডাপ্টেবিলিটি সময় দেয়। আর অতিরিক্ত কন্ট্রোভার্সিতে যেটা হয়েছে, আমাদের ব্যাংকিং সাপোর্ট যেগুলো ছিল সেগুলো সবগুলো নীল পর্যায়ে চলে আসছে। তো ফান্ডিংয়ের উৎস আমার কোথা থেকে হবে? ফান্ডিংয়ের উৎস হইতেছে আমাদের নেটওয়ার্ক আছে, কোলাটারাল সাপোর্ট আছে, বিজনেস আছে। আমি একজন বাংলাদেশি সিটিজেন, আমি সরকারি নিয়ম কানুন করে ব্যবসা মেনটেন করি। ব্যাংকে কোলাটারাল, অ্যাডিকুয়েট কোলাটারাল যেটা ব্যাংকের দরকার হয় সেই সিকিউরিটি দেওয়ার আমার ক্যাপাসিটি আছে। তো কিন্তু আমি ব্যবসায়ী হিসেবে আমি সেই সাপোর্টগুলো কেন পাবো না? একজন বাংলাদেশি সিটিজেন প্রপার ব্যবসায়ী হিসেবে আমার তো এই সাপোর্টগুলো পাওয়া উচিত। আর কন্ট্রোভার্সি ছিল শুধু ই কমার্স নিয়ে। আমার ই কমার্সে যদি হোল ট্রানজ্যাকশনও যদি তারা বন্ধ করে রাখতো, ইভেন অ্যাকাউন্ট যদি ফ্রিজ করতো, ইভেন অ্যাস্টোর যদি টাকা না দিত, আমাদের মতো কোম্পানি সাফার করার কথা না। কিন্তু আমার বাকি 25টা 24টা কোম্পানি তো কন্টেন করে দেওয়া আছে শুধুমাত্র নামের জন্য। তো এক কোম্পানির জন্য বাকি কোম্পানিগুলো আমার ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। ফান্ডিংয়ের সোর্সগুলো কী হবে? আমার রেভিনিউ স্ট্রাকচারগুলো ঠিক থাকতে হবে, ব্যাংকিং সাপোর্ট ঠিক থাকতে হবে। তাছাড়া আমি টাকা কোত্থেকে আনবো? আমি যদি অ্যাসেট লিকুইড করতে চাই, সেটাও সময় সাপেক্ষ ব্যাপার। একটা অ্যাসেট বাংলাদেশে এরকম না যায় 5 দিনে লিকুইড করতে পারবো। তো আমার তো সুযোগ আছে, আমার দেওয়ার অপশন আছে, তা আমাকে তো দেওয়ার সুযোগটাই দেওয়া হইতেছে না। আমার প্রত্যেকটা সেক্টর যদি ব্লক করে বলা হয় আমাকে রুমের মধ্যে বন্দি করে টাকা দাও, আমি কিভাবে দেবো? আমার বাকি কোম্পানিগুলো ছাড়বো, বাকি কোম্পানিগুলো লিমিটগুলো ছেড়ে দিলে তো এই সলভ করতে আমার একদিনও লাগে না, কারণ আমার লাইবিলিটিস ওই পরিমাণ নাই। আমার টোটাল অর্ডার কোয়ান্টিটি কত ছিল সেটা তো আমার পাবলিশড, কারণ আমরা তো 5th ক্যাম্পেইনের পরে ডেলিভারি রিপোর্ট টোটাল ডেলিভারি শিটটাই আমরা পাবলিশ করে দিয়েছি। তো আমি ঈদের 5 দিন, ঈদের আগের 5 দিন 19,000 ডেলিভারি দিয়েছি, তারপরে প্রতিদিন 2 থেকে 2,500 করে দিয়েছি ঈদের পরে টানা 14 দিন। তাহলে ব্যালেন্স কত থাকে? আমি জানি ব্যালেন্স আছে আমার আর 30%-এর। এই 30% নিয়ে সাফার আমরা একদিনও করতাম না হয়তো, যদি লকডাউন না হতো ওই সময় ডেলিভারি চলে যেত। লকডাউন জনিত কারণে কতদিনে কন্ট্রোভার্সি তৈরি হয়ে গেছে মারাত্মক আকারে, এবং সেই কন্ট্রোভার্সির জন্য যেটা হয়েছে আমাদের সবগুলো কোম্পানি রেভিনিউ স্ট্রাকচার হ্যাম্পার করেছে, প্রত্যেকটা ব্যাংকিং ফাইন্যান্স আমাদের হ্যাম্পার করেছে, প্রত্যেকটা ব্যাংক সাপোর্ট দিতে ভয় পায়, ব্যাংকের কিছু মানুষ চালায়, তাদের কন্ট্রোভার্সিতে ভয় থাকে। আমাকে অনঅফিসিয়াল মানে 3 মাস সময় দেওয়া হচ্ছে, আমাকে ক্লিন করার জন্য বলা হয়েছিল জানুয়ারির মধ্যে আমাকে সব কিছু ক্লিন করতে হবে, আইআইটিটা করতে। তো ক্লিন করার জন্য তো আমাকে সাপোর্ট তো লাগবে, ফাইন্যান্সিয়াল সাপোর্ট লাগবে। তা আমি ব্যাংক লোন পাবো না কেন? যুক্তিটা কি আমি জানি না। তো আমি তো তাকে সিকিউরিটিলেস লোন চাইনি, কর্পোরেট গ্যারান্টির আন্ডারে আমি লোন চাইনি। আমাদের টোটাল সিস্টেমটা কর্পোরেট স্ট্রাকচারে চলে, মানুষের বড় লোন তো কর্পোরেট সাইনই হয়। তা আমি সেখানে ডাবল সিকিউরিটি দিতে চাইলে আমি কেন পাচ্ছি না? কাস্টমারদের এগেইনস্টে, প্রোডাক্টের এগেইনস্টে যে ইয়াটা গেটওয়েতে টাকা তো ওনার কাছে না, গেটওয়ের মাধ্যমে ওই ইয়াটা যদি রিলিজ করে দেওয়া হয় আছে, তাহলে তো জিনিসটা স্মুথনেস হয়ে যায়। আইন 5ই জুলাই হয়েছে। হ্যাঁ, তো আইন যদি 5ই জুলাই থেকে ইমপ্লিমেন্ট হয়, তাহলে 5ই জুলাইয়ের পরে আমার গেটওয়েতে টাকা আটকে থাকার কথা, কিন্তু আমার টাকা তো জুন থেকে আটকে আছে। এই পয়েন্টটাই বলা হয় তো যেদিন হয়েছে তার থেকে সেদিন থেকেও যদি বলবৎ করে যে এটা ইমপ্লিমেন্ট সেদিন থেকেই হবে,
তো সেই ইমপ্লিমেন্টেশন তো 5ই জুলাইয়ের পরে থেকে হওয়ার কথা, 5ই জুলাই থেকে হওয়ার কথা স্কুলতে আমার টাকা থাকার কথা। কিন্তু আমার তো জুন থেকে টাকা আটকে রাখা হয়েছে। জুনের টাকা তো কোন আইনে আটকে রাখছে আমি জানি না, কারণ জুনের টাকা তো এই আইনে, নতুন আইনেও তো জুনের টাকা আটকে থাকার কথা না আমার, কিন্তু আমার তো জুন থেকেই টাকা আটকে রাখছে। প্লাস ডেলিভারি পাওয়ার পরে গেটওয়েতে তো টাকা আটকে থাকার কথা, গেটওয়েতে এটা স্মুথনেস করবে, যেমন এখান থেকে কনফার্মেশন পাবে যে হ্যাঁ পেমেন্ট সাকসেসফুলি ডান। গেটওয়ে থেকে যতক্ষণ অটোমেশন করে ম্যানুয়াল হইলেও তো দ্রুত এই টাকাটা ছেড়ে দেওয়ার কথা, তাই না? হ্যাঁ এটাও একটা ইস্যু আর কি, মানে সবচেয়ে শুধু ই কমার্স প্রতিষ্ঠানে রেসপন্সিবিলিটি আসবে তা না, গেটওয়ে প্রতিষ্ঠানেরও তো একটা বড় রেসপন্সিবিলিটি আছে যে সিস্টেমটা স্মুথ করার জন্য। শুধু গেটওয়ে না, এখানে প্রত্যেকটা সম্পৃক্ত ইনস্টিটিউশন যা আছে প্রত্যেকেরই রেসপন্সিবিলিটি আছে। এটার সাথে কমার্স মিনিস্ট্রির রেসপন্সিবিলিটি আছে, এটার সাথে বাংলাদেশ ব্যাংকের রেসপন্সিবিলিটি আছে, এটার সাথে পেমেন্ট গেটওয়ে রেসপন্সিবিলিটি আছে, ইভেন আমাদের অ্যাসোসিয়েশন ইনকামেরও রেসপন্সিবিলিটি আছে। এটা কম্বাইন না হলে এটা তো অ্যাকচুয়ালি কোনোভাবে সলভ করা যাবে না। আর আলেশা মাটি একমাত্র প্রতিষ্ঠান যাদের এই হাই ক্যাপাসিটি আছে, হাই নেটওয়ার্ক আছে, তো আমাদেরকে সেই সুযোগটা দেওয়া উচিত, কিন্তু আমাদের তো সেই সুযোগটাই দেওয়া হচ্ছে না। আমার ফান্ডিং সোর্সগুলো যদি সব ব্লক করে নিয়ে বলা হয়, তা আমাকে পেমেন্ট আমি কীভাবে দেবো? আমি তো ঘরে বসে দিতে পারবো না, আমার তো এই অপশনগুলোকে ওপেন করে দিতে হবে, আমার ফান্ডের সোর্সগুলোকে ওপেন করে দিতে হবে। তো ফান্ডিং সোর্সগুলো যদি ওপেন না করে, তাহলে আমি পাবলিককে, কাস্টমারকে কীভাবে, যে এই কাস্টমারদের রেসপন্সিবিলিটি আসছে, তাদেরকে সিকিউর করার দায়িত্বও আসছে। তো সিকিউর করার জন্য সব ব্লক করে দিলে তাহলে তাদের ফান্ডটা কীভাবে দেবো? মানে এই গ্রাউন্ডে, সিকিউর করার গ্রাউন্ডে যদি সবই বন্ধ করে দেয়, তাহলে এটা হ্যান্ডেল করবে কি? এই রিফান্ড ইস্যুগুলো কি গভর্নমেন্ট করবে? তাহলে কি আমি কি গভর্নমেন্টকে টাকা দেবো, গভর্নমেন্ট তাদেরকে দিয়ে দেবে? সিস্টেমটা কি হবে আমি এখনো জানি না, আসলে সিস্টেম কি হবে। আজকে টাকা আটকে রাখছে, ঠিক আছে, ই কমার্সের জন্য হয়তো মারাত্মক সমস্যা, কিন্তু আলেশা হোল্ডিংসের তো অনেক কনসার্ন। তো বাকি কনসার্নগুলো রেভিনিউ স্ট্রাকচারে কি সমস্যা, সেগুলো কেন কন্টেন্ট করে রাখা হচ্ছে? যদি আপনি হচ্ছে মিডিয়ার ভুল তথ্য তো অনেক ক্ষতি করে দেয়। যেমন কালকে একটা টিভিতে নিউজ আসছে যে আলেশা মাঠ ভেঙে গেছে। আলেশা মাঠ তো ভাগার প্রশ্ন আসেই না, কারণ আলেশা মাঠ ভাগবে, কেন ভাগবে, রিজন কি? আপনার পকেটে 100 টাকা থাকলে 10 টাকার যদি আপনি ঋণগ্রস্ত থাকেন, আপনি কেন ভাগবেন? মানে এটা ভাগার জন্য তো স্পেসিফিক একটা গ্রাউন্ড থাকতে হবে যে আমার নেটওয়ার্ক 5 টাকা, আমি 500 টাকা পাইছি, তো আমি সরব। আমার নেটওয়ার্কের সাথে লাইবিলিটিসের ডিফারেন্সটা অনেক বেশি, তা আমাদের তো কোনো ভাগার অপশনই নাই। এই প্রশ্নটা আসে কিভাবে জানি না, কিন্তু ভুল তথ্য অনেক ক্ষতি করে দেয়। ভুল তথ্যের জন্য যেটা হয়, কাস্টমার আরো বেশি হতাশাগ্রস্ত হয়। কাস্টমার তো অনেক কারণে হতাশ, আমাদের এত চাপ তো ছিল না। চাপটার কারণ কি? বিভিন্ন ই কমার্সকে হঠাৎ করে অ্যারেস্ট করা হয়েছে, বিভিন্ন ই কমার্সের মধ্যে অনেকে ভেঙে গেছে, দেশ ছেড়ে দিছে। তো সেই চাপটা আমরা সহ্য করতেছি, যে চাপটা আমাদেরকে সহ্য করার কথা না। আমরা তো প্রতিদিন সাপোর্ট দিতে পারি, কিন্তু সেটার তো উই হ্যাভ এ লিমিটেশন, আমাদের তো আনলিমিটেড কোনো সোর্স নাই। তো সেই লিমিটেশনসের জন্য এই অতিরিক্ত চাপটা আমাদের নেওয়া খুব কঠিন হয়ে যেতেছে। কাস্টমার উদ্দেশ্যে যদি কিছু বলতেন যে কোনো হয় বা আপনার কাস্টমারের উদ্দেশ্যে আপনার বক্তব্যটা কি? আমার বক্তব্য সিম্পল, কোনো কাস্টমারের আলেশা মাঠ থেকে ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো সম্ভাবনা নেই। হয়তো একটু দেরি হয়েছে, বাট আমাদের প্রত্যেকটা কাস্টমার টাকা পাবে, এবং আমরা যে সময়সীমা বলেছি জানুয়ারির মধ্যে প্রত্যেকটা ট্রানজ্যাকশন কমপ্লিট করা সম্ভব আমাদের পক্ষে। আশা করতেছি জানুয়ারির মধ্যে আমরা 100% ক্লিন করতে পারবো। আমাদের জাস্ট একটু সময় দরকার, প্যানিক হওয়ার কিছুই নেই। এই সময়টা সবাই সহযোগিতা করলে আমরা ওভারকাম করতে পারবো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি এই কথাটা শর্ট করে বলে দেন যে আপনি